অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসমক্ষে তুলে ধরা পরামর্শ মির্জা ফখরুলের, ভারতের প্রভুত্ব না মানার প্রত্যয়। ছাত্র জনতার ওপর গুলি, হতাহতের তথ্য চেয়ে ডিসিদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি, গুম হওয়াদের ফিরিয়ে দিতে স্বজনদের আলটিমেটাম। শেয়ার বাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে বিএসইসির কমিটি, বিলের জমিতে আর কোনো আবাসন নয়, হুঁশিয়ারি বন উপদেষ্টার। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সীমান্ত হত্যাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায় বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় বলা হতো, তখনও সীমান্ত হত্যা হতো। ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবত বলছি, বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মাঝে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবেন তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বললেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দিতে হবে নির্বাচন। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এ অঞ্চলে কারো প্রভুত্ব মানবে না সাধারণ মানুষ। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ছাত্র জনতার ওপর গুলি, হত্যা, হতাহতদের তথ্য চেয়ে সারা দেশের সরকারি, বেসরকারি হাসপাতাল এবং কবরস্থান সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেছেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের সকল ডিসি, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা। এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যমের কাছে থাকা তথ্য, ভিডিও, ছবির জন্য তদন্ত সংস্থা চিঠি দিয়েছে। এই সময় চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তিও নেই।
হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। ৪৮ ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে গুম হওয়া ব্যক্তির স্বজনরা জানিয়েছেন 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করেই। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। তালিকাগুলো যেখানে যেখানে দেওয়ার দরকার 65টি পরিবার একত্রিত হয়েছে গুম হওয়া স্বজনকে ফিরে পেতে। কারো বাবা, কারো ছেলে, কারো বা স্বামীকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলে না স্বজনের। জীবিত না মৃত কোনো উত্তর নেই কারো কাছে। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর হচ্ছে পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি, আমাদের মামলাটা নেওয়া হয় নাই। দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়। সাবেক এমপি সানজিদা খানম এবং শাহজাহান খান এই আলমগীরের এই র্যাব 10-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজ পর্যন্ত আর আমি খুঁজে পাই। র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই, সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদেরকে দিয়ে দিতে হবে সপরিবারের কাছে। আমরা এটাই চাই। গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে নতুন সংগঠন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। জান ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। যখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো, সেখান থেকে যখন লো দিয়ে যাচ্ছে বলে যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ। এই আয়নাগরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান ভুক্তভোগী পরিবারগুলো। তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এরই মধ্যে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রেল্যান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। ভ্যাটিকান রাষ্ট্রদূত জানান, ভ্যাটিকান সিটি এবং বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদকের সঙ্গে বৈঠক করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআইয়ের প্রতিনিধি দল। দুপুরে দুদক কার্যালয়ে সংস্থাটির মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এইবিআই প্রতিনিধি দল। বৈঠকে যৌথ টাস্কফোর্সের বিষয়ে আলোচনা হয়েছে।
টাস্কফোর্সের মধ্য দিয়ে কিভাবে কাজ করলে অর্থ ফেরত আনা যায় সে ব্যাপারে FBI সহযোগিতা চেয়েছে দুদক। এরই মধ্যে সংস্থাটি দেশের অর্থ বিদেশে পাচার করা ব্যক্তিদের নিয়ে কাজ শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, MP, শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা, আমলা, ব্যবসায়ী সহ প্রায় 200 VIP ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্যদের শেয়ার বাজারে অনিয়ম তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। আজ এই কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম দুর্নীতির সূত্র ধরে সালমান এফ রহমান এবং এস আলমের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শেয়ার বাজারে সালমান এফ রহমান এবং এস আলম কোনো অনিয়ম করেছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছে। BSECর পরিচালক মোহাম্মদ আবুল হাসানের নেতৃত্বে এই কমিটি সার্বিক অনিয়ম খতিয়ে দেখবে। এই কমিটি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং জামাতা সহ অন্য আত্মীয়দের শেয়ার বাজারের অনিয়ম খতিয়ে দেখবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে সালমান এফ রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার খবর প্রচারিত হয়। ব্যাংক লুট এবং অন্যান্য আর্থিক খাতের অনিয়মের জন্য দেশ জুড়ে বেশ আলোচিত নাম এস আলম গ্রুপ। আড়িয়াল বিলে গড়ে ওঠা আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর মুন্সিগঞ্জে বিলের জমিতে আর কোনো আবাসন গড়ে তুলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল রক্ষায় আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দিয়েছেন তারা। স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধি, প্রশাসনের কর্তাদের নিয়ে আড়িয়াল বিল পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এ সময় তারা প্রাকৃতিক এই জলাধারটি রক্ষায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেছেন। আড়িয়াল বিলে জমি বেচাকেনা না করতে গণবিজ্ঞপ্তি জারি করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তারা। জনগণের সম্পদ রক্ষায় সরকারি কর্মকর্তাদের শুধু অফিসে বসে কাজ না করে সরেজমিনে কাজ করতেও নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। লেগেছে সাইনবোর্ড যাতে লাগতে না পারে আমরা পাল্টা সাইনবোর্ড লাগাবো, সেই কাজগুলো বলেন। সপ্তাহে কয়দিন আইন শৃঙ্খলা বাহিনী ওখান দিয়ে মনিটর করবে যাতে কেউ সাইনবোর্ড লাগাতে না পারে। জমি কেনা বেচার উপর আপাতত কোনো নিষেধাজ্ঞা দিতে হবে কিনা, তাহলে সেই নিষেধাজ্ঞা দেয়া হোক। আমরা চাই আড়িয়াল বিল যেই দিঘি ভরাট হয়ে যাচ্ছে এগুলো রক্ষা করতে। নিত্যপণ্যের দাম না কমলেও সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে UNDP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। অর্থ উপদেষ্টা জানান, দ্রুতই নিত্যপণ্যের দাম কমে যাবে এমনটা ভাবা সঠিক নয়। সরকার সরবরাহ ঠিক রেখে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে একটু সময় লাগছে। এ সময় চাঁদাবাজি বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শূন্যস্থান পূরণ হয়ে যায়। চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। অর্থ উপদেষ্টা আরও জানান, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে UNDP। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার ওইগুলো আলাপ করবো আরও ওদের সাথে, লোকালিটির সাথে করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, 70-60 কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্টটা ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজের অনেকগুলো ভ্যালু আছে। আর কোনো কিন্তু ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার এবং সে দেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। আর এই কাজে সহযোগিতা করছে দুদেশের দালালরা। রাতের অন্ধকারে নাফ নদী এবং বঙ্গোপসাগর পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আগের আশ্রিত রোহিঙ্গা স্বজনদের বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছেন তারা। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে।
চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে ঢুকে পড়ছেন কক্সবাজারে। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন 12,000-এর বেশি রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় আরো প্রায় 50,000। সময় হচ্ছে আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়। ওই সময় এখন যদি তারা আবার আমাদেরকে একটা কতগুলো বোঝা হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাকর বিষয় যে আমরা সরকারটা গঠন হওয়ার পর দেশটাকে পুনরুদ্ধার করতেছি, প্রত্যেকটা জিনিস সংস্কার করতেছি আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি এটাও একটা আমাদের উপর চরমভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে আমি মনে করতেছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছে সীমান্তের 2 পাশের দালালরা। স্থানীয়রা জানায়, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাপ নদীর ওপারের তীরে আসে রোহিঙ্গারা, সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল চক্র। রাতে জনপ্রতি 20 থেকে 30,000 টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসে বাংলাদেশে। অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তো এগুলো বন্ধের ক্ষেত্রে যদি আমি বলি প্রশাসনকে আরো তৎপর হতে হবে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদী ও সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তব্য পালন করছে, ওনারা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে, তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। সে বিষয় সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকট সমাধানে নেই কোনো অগ্রগতি। এখন আবার যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘুষ ও দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তিনি আরও জানান, ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারারক্ষী এবং কয়েদিদের খাবারের মান উন্নত করার কথাও বলেছেন তিনি। কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে, এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। সিন্ডিকেটের অনুমোদন নিয়ে চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সংস্কারের খসড়া প্রস্তাব তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। এতে বলা হয়েছে, শিক্ষক শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন নির্যাতন বিরোধী সেল গঠন করতে হবে। ভর্তি পরীক্ষা শিক্ষার্থী বান্ধব করা এবং মেধা ও আর্থসামাজিক প্রয়োজন বিবেচনায় প্রথম বর্ষ থেকে সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে সকল প্রকার পক্ষপাত ও দলীয় বিবেচনা পরিহার করতে হবে। উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে জ্ঞানগত উৎকর্ষ এবং নেতৃত্বদানের যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের সম্পদ, জনগণ যেভাবেই চাইবে সেভাবেই পরিচালিত হতে হবে। আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা খুব দরকার। একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি। এই ধরনের একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই
আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। একটানা 17 বছর পর বদল হলো বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB নেতৃত্ব। এই কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। রাজধানী গুলশানে সংগঠনটির কার্যালয়ে আজ BAB সভায় এই কমিটি গঠন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক NBL এর চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে সাধারণ সভায় BABর ভাইস চেয়ারম্যান হয়েছেন বেসরকারি খাতের আরেক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমরৌফ চৌধুরী। এর আগে টানা 17 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে পদত্যাগে বাধ্য হয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। নবগঠিত অ্যাডহক কমিটি আগামী 6 মাস পর সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতের জন্য এই সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসাবে দেশের অর্থনীতিতে এবং আর্থিক খাতে অবদান রাখতে পারে। আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মালেক সাহেবকে সর্বসম্মতিক্রমে ওনাকে সংস্কার কমিটির চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হলো। চেঞ্জ সার্কামস্ট্যান্সেসে এখানে অনেক ব্যাংকই অনেক সমস্যার সম্মুখীন, আর আমরা যারা ভালো আছি তাদেরও অবস্থা একটু খারাপ বলবো আমি। কাজে এখানে অনেক কাজ করার স্কোপ রয়েছে আমাদের অ্যাক্টিভিটিসগুলোতে পুরো ট্রান্সপারেন্সি থাকবে। আর এখানে যারা আসে তারা তো কারো তো টাকার অভাব নেই, সবাই তো ইনশাল্লাহ টাকার মালিক সবাই। কাজে আমরা তো এখানে দেওয়ার জন্য আসি, দেওয়ার জন্য আসিনি এখানে। কাজে যেগুলো আগে প্র্যাকটিস করা হয়েছে ওগুলো রিপিট হবে না এখানে। দেশ গঠনের নতুন সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন হাসনাত। এই সময় তিনি বলেছেন, 5 আগস্ট ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন দেশটি পুনর্গঠনের সময়। প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর দাসরা এখনো রয়ে গেছেন। তারা বিভিন্ন রূপে ঐক্য ভাঙতে চাইছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত। খুনিয়া শেখ হাসিনা হয়তো চলে গিয়েছে, কিন্তু তার দূষররা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে রয়েছে। আপনারা জনমুখী হন, আপনারা ক্ষমতামুখী হওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ক্ষমতামুখী হন তাহলে আপনারা বেনজিরের কথা মনে রাখবেন, আপনারা ডিবি হারুনের কথা মনে রাখবেন। ওভাল ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে তৃতীয় টেস্টে দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কা। এতে 10 বছর পর ক্রিকেটের জনকদের বিপক্ষে টেস্টে জয় পেল লঙ্কানরা। ওভালে চতুর্থ দিনে প্রথম নিশাঙ্কার অনবদ্য অপরাজিত সেঞ্চুরিতে স্মরণীয় এই জয় পায় দেশটি। তৃতীয় টেস্ট জয়ের কাজটি আগের দিনে এগিয়ে রেখেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে 156 রানে বেঁধে ফেলে জয়ের জন্য 219 রানের টার্গেটে 1 উইকেটে 94 রান তুলে তৃতীয় দিন শেষ করে তারা। ফলে চতুর্থ দিনে হাতে 9 উইকেট নিয়ে লঙ্কানদের আর প্রয়োজন ছিল 125 রান। ওপেনার প্রথম নিশাঙ্কার অপরাজিত 127 রানের ক্লাসিক ইনিংসের সঙ্গে কুশাল মেন্ডিসের 39 এবং অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজের অপরাজিত 32 রানে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এর আগে অলি পপের 154 রানে প্রথম ইনিংসে 325 রান করে ইংল্যান্ড। জবাবে লঙ্কানদের 263 রানে বেঁধে প্রথম ইনিংসে 62 রানে লিডও নেয় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরা প্রথম নিশাঙ্কা এবং 375 রানের সঙ্গে 1 উইকেট সিরিজ সেরা হয়েছেন জো রুট। ওভালে পরাজিত হলেও 2-1 সিরিজ জিতেছে ইংল্যান্ড। নারী টি20 বিশ্বকাপের পর এবার কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজনের সুযোগ হারালো বাংলাদেশ। ঢাকার পরিবর্তে এখন দক্ষিণ আফ্রিকার ডারবানে হবে 40 দেশের এই প্রতিযোগিতা। 25 থেকে 29 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। 40টি দেশ নিয়ে কারাতের সবচেয়ে বড় এই আসর সফলভাবে আয়োজনে 1 বছর আগে থেকে ফেডারেশনের সভাপতি এবং সাবেক দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খানের নেতৃত্বে প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ কারাতে ফেডারেশন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তন, নিরাপত্তা ইস্যুতে এই আসরটি ঢাকা থেকে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক কারাতে ফেডারেশন। এখন ভেন্যু বদল হওয়ায় ডারবানে 27 নভেম্বর থেকে 2 ডিসেম্বর নতুন সূচিতে হবে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের কারাতিরা। কিন্তু দেশের বর্তমান অবস্থায় ডারবানে ব্যয়বহুল সফরে দল পাঠানো অনিশ্চিত হয়ে পড়েছে। তাছাড়া প্রতিযোগিতার ভেন্যু, মিরপুরের শহীদ ইন্ডোর স্টেডিয়ামের সংস্কার, আধুনিক ফ্লোর ম্যাট ক্রয়,
প্রতিযোগীদের জন্য পদক সহ বেশ কিছু খাতে অনেক অর্থ ব্যয় করেছে বাংলাদেশ, কিন্তু আয়োজক না হতে পারায় সব অর্থই অপচয় হলো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসমক্ষে তুলে ধরা পরামর্শ মির্জা ফখরুলের, ভারতের প্রভুত্ব না মানার প্রত্যয়। ছাত্র জনতার ওপর গুলি, হতাহতের তথ্য চেয়ে ডিসিদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি, গুম হওয়াদের ফিরিয়ে দিতে স্বজনদের আলটিমেটাম। শেয়ার বাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে বিএসইসির কমিটি, বিলের জমিতে আর কোনো আবাসন না, হুঁশিয়ারি বন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশের নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশের নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।